আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, প্রিয় অভিভাবক এবং যারা লাইভ ক্লাসটি দেখছেন, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আছি তাজুল ইসলাম, গণি মডেল উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক, চাঁদপুর সদর, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আজকে আমরা আলোর প্রতিসরণ সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব, নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। আলোর প্রতিসরণ কি এর আগে একটি ক্লাস হয়েছে, আজকে দ্বিতীয় ক্লাস আলোর প্রতিসরণের উপর। আলোর প্রতিসরণের মধ্যে ফোকাস দূরত্ব একটা বিষয় ছিল, আর বক্রতার ব্যাসার্ধ একটা বিষয় ছিল লেন্সের ভিতরে। লেন্সের ফোকাস দূরত্বের সাথে আলোর প্রতিফলনের দর্পণের ফোকাস দূরত্ব, বক্রতার ব্যাসার্ধের একটা চমৎকার মিল আছে। আজকে আমরা দুইটি চ্যাপ্টারের সাথে সমন্বয় রেখে ফোকাস দূরত্ব, বক্রতার ব্যাসার্ধের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটি প্রতিপাদন করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের সম্পর্ক হইল লেন্সের বা দর্পণের ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয়। অর্থাৎ সেই সম্পর্কটা হলো F=R/2। F দ্বারা ফোকাস দূরত্ব, R দ্বারা বক্রতার ব্যাসার্ধ, তার মানে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের কি অর্ধেক, সেই সম্পর্কটি আজকে প্রতিপাদন করব। প্রিয় শিক্ষার্থীরা, বোঝানোর সুবিধার্থে আমি বোর্ডে একটি চিত্র এঁকে রেখেছি। চিত্রটির মধ্যে M ড্যাশ, এটা কি, এটার এই পাশে এভাবে যে বাঁকা বাঁকা তীর চিহ্ন দিয়েছি, সেটাকে বলা হয় দর্পণের পাড়া লাগানো বা প্রলেপ দেওয়া। এটা একটা দর্পণ, যদি এরকম দাগগুলি না থাকতো তাহলে এটাকে আমরা লেন্স হিসেবে চিন্তা করতাম। এখন আমরা এটা দর্পণ হিসেবে চিন্তা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমার চিত্রের মধ্যে M ড্যাশ একটি দর্পণ। দর্পণের P হলো মধ্যবিন্দু, এই জন্য এটাকে বলা হবে মেরু। P দর্পণের মধ্যবিন্দু, সেজন্য পিটাকে বলা হবে মেরু। আর এই যে M ড্যাশ দর্পণ, যে গোলকের অংশবিশেষ, তার কেন্দ্রকে বলে বক্রতার কেন্দ্র। আমি মনে করি সি বিন্দুতে বসিয়ে সিপি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই M ড্যাশ দর্পণটা এঁকেছি। তাইলে সিপিটা হবে বক্রতার ব্যাসার্ধ, সিপি হবে বক্রতার ব্যাসার্ধ। সি বিন্দু হলো দর্পণের বক্রতার কেন্দ্র, পি বিন্দু হলো দর্পণের মেরু। দর্পণের বক্রতার কেন্দ্র এবং মেরু দিয়ে গমনকারী যে সরলরেখা, সেই সরলরেখাটিকে বলা হয় প্রধান অক্ষ। তার মানে সিপি প্রধান অক্ষ, আবার সিপি হলো দর্পণের বক্রতার ব্যাসার্ধ। প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোকরশ্মি AM এই বিন্দু থেকে দর্পণের উপর M বিন্দুতে গিয়ে আপতিত হয়েছে। তাহলে M বিন্দু হলো আপতন বিন্দু, M হলো আপতিত রশ্মি, CM যোগ করা হলো। CM যোগ করার কারণে CM রেখাংশটা হয়ে গেল দর্পণের উপর লম্ব, যার ফলে CM দর্পণের উপর লম্ব হওয়ার কারণে AMC এই কোণটা হলো আপতন কোণ। কোণ AMC হলো কি কোণ? আপতন কোণ। এবার আপতন কোণের সমান করে একটা কোণ আঁকবো, সেটা হলো CMF। আপতন কোণ AMC এর সমান করে একটি কোণ CMF আঁকি। আঁকার কারণে এখানে দুইটা কোণ হয়ে গেল, একটা হলো কোণ AMC আর একটা হলো কোণ CMF। এখন MF রশ্মি সিপির রেখাংশকে F বিন্দুতে ছেদ করে। আলোর প্রতিসরণের নিয়ম অনুযায়ী তাইলে Fটা হবে দর্পণের প্রধান ফোকাস, এই F বিন্দুটাই হবে M ড্যাশ দর্পণের কি প্রধান ফোকাস। আর প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত, P হলো মেরুবিন্দু, প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, সেটা হলো প্রধান ফোকাস দূরত্ব। তাহলে PF ফোকাস দূরত্ব, আর সিপিটা হইল বক্রতার ব্যাসার্ধ। প্রিয় শিক্ষার্থীরা, কোণ AMC এটা হলো আপতন কোণ। কোণ AMC হলো আপতন কোণ। কোণ CMF, যেহেতু MFটা প্রতিফলিত রশ্মি হয়ে যাবে, সিপিটা যেহেতু দর্পণের অবিলম্ব হিসেবে কাজ করবে, তাহলে প্রতিফলিত রশ্মি দর্পণের অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে ওই কোণটা, তার মানে CMF, এই কোণটা হবে প্রতিফলন কোণ।
আর আলোর প্রতিসরণের নিয়ম অনুসারে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, সুতরাং কোণ সিএমএফ হয়ে যাবে এএমসি এর সমান, সিএমএফ, কারণ দোনোটাই আপতন কোণ এবং প্রতিফলন কোণ, এই দুটি কোণ সমান, এই কোণটা আর এই কোণটার সমান। যে শিক্ষার্থীরা, সিপি এবং এএম এই দুইটি হলো সমান্তরাল রশ্মি, এএম সমান্তরাল সিপি, দুটি রশ্মি সমান্তরাল। আর মাঝখানে সিএমটা হলো একটা ছেদক, ছেদকের সাথে সি বিন্দুতে এবং এম বিন্দুতে ছেদকের দুই পাশে দুটি কোণ আছে, একটা হলো এএমসি আর একটা হলো এমসি এফ। এএমসি এবং এমসিএফ এই দুইটা হলো একান্তর কোণ, এএমসি সমান কোণ এমসিএফ, দুইটি সমান্তরাল রশ্মির মাঝখানে একান্তর কোণ অনুরূপ কোণ সমান থাকে, একান্তর কোণ অনুরূপ কোণ অনুরূপ কোণ সমান থাকে। তাহলে কোণ এএমসি এর একান্তর কোণ হলো কোণ এমসিএফ, এই দুটি কোণ সমান। কিছুক্ষণ আগে আমরা কোণ এএমসি কার সমান ছিল, কোণ সিএমএফ, কোণ এএমসি এই কোণটা এটার সমান, এখন আবার পেলাম এই কোণটার সমান, তার মানে এই দুটি কোণ সমান। কোন দুটি কোণ সমান, একটা হলো এম কোণ আর একটা সি কোণ। তাহলে এম কোণের পুরা নাম হবে কোণ সিএমএফ, কোণ সিএমএফ সমান সি কোণের সমান হবে, সেটা হবে কোণ এমসিএফ, কোণ এমসিএফ। এই দুটি কোণ আবার কোন ত্রিভুজের ভিতরে, ত্রিভুজ সিএমএফ এই ত্রিভুজের ভিতরে। তাহলে এই ত্রিভুজের ভিতরে এই কোণটা সি কোণটা আর এম কোণটা সমান। একটি ত্রিভুজের যদি যে কোনো দুটি কোণ সমান হয় তাহলে ওই কোণ দুইটির বিপরীত বাহু দুটি সমান। তাহলে কোণ প্রথম হলো কোণ সিএমএফ, সিএমএফ এটার বিপরীত বাহু হলো সিএফ। তাহলে সিএফ বাহুটা কার সমান হবে, সিএফ বাহু হবে কোণ এমসিএফ বাহুর বিপরীত কোণের সমান, কোণ এমসিএফ, কোণ এমসিএফ এই কোণটার বিপরীত বাহু এমএফ। তাহলে সিএফ সমান এমএফ, আমরা পেলাম সিএফ এখান থেকে এইটুক, এই দূরত্বটা এমএফ এর সমান, এই দূরত্বের সমান। এবার এই এম বিন্দুটা আমি চিত্র বোঝানোর জন্য এটা একটু উপরে রাখছি, কিন্তু এম বিন্দুটা পি বিন্দুর খুব নিকটবর্তী হওয়ার কারণে এই পিএফ এমএফ আর পিএফ সমান হবে, কিন্তু এমএফ সমান পিএফ, এমএফ সমান হবে পিএফ। এর কারণ হলো এম বিন্দু পি বিন্দুর খুবই নিকটবর্তী। প্রধান ফোকাসের সংজ্ঞা হলো প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী আলোকরশ্মিগুচ্ছ দর্পণের পর বা লেন্সের উপর আপতিত হয়ে প্রতিফলন বা প্রতিসরণের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় অথবা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় ওই বিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস। তাহলে আমার সংজ্ঞা অনুযায়ী অ্যাপটা হলো প্রধান ফোকাস, আর অ্যাপ যদি প্রধান ফোকাস হয় প্রধান অক্ষ হলো সিপি আর নিকটবর্তী আলোকরশ্মি হলো এম। নিকটবর্তী আলোকরশ্মি হওয়ার কারণে পিএফ হয়ে যাবে কার সমান, এমএফ এর সমান। সুতরাং পিএফ সমান হবে এমএফ। কিছুক্ষণ আগে এমএফ আবার কার সমান ছিল, সিপির সমান। তাহলে এমএফ যদি এই এমএফ এই পিএফ এর সমান, এই এমএফ এই সিএফ এর সমান, তার মানে সিএফ সমান পিএফ। সুতরাং সিএফ সমান পিএফ। এবার সিএফ সমান যদি পিএফ হয়, এর মধ্যে পিএফটা হলো পুরা সিপির এই অংশটা আর এই অংশটা যদি সমান হয়, এই লাঠিটার মাঝখানে ধরো এখানে একটা বিন্দু দিলাম, এই অংশটার এই অংশটা সমান, তাহলে এই অংশটা অর্ধেক অংশটা পুরা লাঠির কি অর্ধেক। তাইলে আমার এই সিএফ সিপির অর্ধেক, পিএফ তাও পুরা সিপির কি অর্ধেক। তাহলে আমরা বলতে পারি যে পিএফ হলো সিপির অর্ধেক, সিপি/2। এবার পিএফ হলো কি, পি বিন্দু হলো মেরুবিন্দু, এফ বিন্দু হলো প্রধান ফোকাস, দর্পণের মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব যেটা সেটা হলো স্মল এফ, ফোকাস দূরত্ব। আর দর্পণের বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব সেটা হলো বক্রতার ব্যাসার্ধ, সেটা হলো স্মল আর।
তাহলে আমরা এখানে লিখতে পারি স্মল এফ সমান r/2। তার মানে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের কি অর্ধেক। এটা আমরা প্রমাণ করলাম। এটা কিসের ক্ষেত্রে প্রমাণ করলাম, কি দর্পণের ক্ষেত্রে? এটা হলো অবতল দর্পণ। এই যে দর্পণটা হলো কি দর্পণ? অবতল দর্পণ, যেহেতু বাহিরের পৃষ্ঠে প্রলেপ দেওয়া আছে। এবার আমরা উত্তল দর্পণ দিয়ে সেটা প্রমাণ করব। আমরা প্রমাণ করলাম অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। সেটা কোন দর্পণের ক্ষেত্রে? অবতল দর্পণের ক্ষেত্রে। অবতল দর্পণের বাহিরের দিকে প্রলেপ থাকে, ভিতরে মসৃণ থাকে। এবার আমরা প্রমাণ করব উত্তল দর্পণের ক্ষেত্রে। একটা দর্পণ নিলাম, দর্পণটার নাম দিলাম আমরা আগের মতো এমপি এমড্যাশ। যেহেতু আমি এই বিন্দু থেকে বসাইছি, এটার নাম দিলাম সি, বক্রতার কেন্দ্র। তাহলে সিপিটা হবে প্রধান অক্ষ। এবার প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি নিব। প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি দর্পণের এম বিন্দু থেকে এসে আপতিত হলো। এটাই আমার এম বিন্দু। এ থেকে আসলো এম, আপতিত হলো। এবার সিএম যোগ করব। সিএম যোগ করলাম। এটাকে বর্ধিত করব। যেহেতু সিএম যোগ করেছি, তাহলে সিএম রেখাংশটা হবে এম পি এম ড্যাশ দর্পণের উপর অবিলম্ব। এটা বর্ধিত করলাম। বর্ধিত করাতে এই রেখাটা অবিলম্ব হিসেবে কাজ করবে। এ এমটা তাহলে আপতিত রশ্মি। এই আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করলো, এ এম ধরলাম, এন দিলাম, এ এম এন, সেটা হলো আপতন কোণ। এবার আপতন কোণের সমান একটা কোণ আঁকবো, সেটা হবে প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলন কোণ, এটা অবশ্যই এটার মধ্যবিন্দু দিয়ে যাবে। এফ বিন্দু থেকে গেল।
প্রিয় শিক্ষার্থীরা, এটা তো সরাসরি যাবে না, মনে হবে এফ বিন্দু থেকে গেছে। এটা হলো এম আর রশ্মিটা, তাহলে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মিকে যদি পিছনের দিকে বাড়াই, তাহলে বাড়ালে সেটা প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হবে, এখানে এফ বিন্দুতে মিলিত হয়েছে আমি মনে করেছি, তাহলে ওই বিন্দুটা হলো দর্পণের প্রধান ফোকাস। তার মানে এফটা হবে প্রধান ফোকাস। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটা প্রতিপাদন করতে চাচ্ছি সেটা হলো উত্তল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণ কখন হবে? যখন কোনো দর্পণের ভিতর দিকে প্রলেপ থাকে, বাইরের পিঠটা মসৃণ থাকে, তখন সেটা হলো উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের মধ্যে যে সম্পর্কটা এটাই হয়, এফ সমান r/2, সেটা আমরা এখন প্রমাণ করতেছি। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোকরশ্মি এম দর্পণের পর এম বিন্দুতে আপতিত হলো। আপতনের পর প্রতিফলিত সিএম যোগ করলাম। সিএম যোগ করাতে এটা দর্পণের পর কী হলো? লম্ব হয়ে গেল। সিএমটাকে বর্ধিত করলাম এন পর্যন্ত, ফলে এ এম এন কোণটা হয়ে গেল আপতন কোণ। এই আপতন কোণের সমান করে, আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়, আপতন কোণের সমান করে কোণ এন এম আর সেটা নিলাম, সেটা হলো প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ হলো আর। এই প্রতিফলিত রশ্মিটাকে যদি এম আর প্রতিফলিত রশ্মিটা যদি পিছনের দিকে বর্ধিত করি, সেটা দর্পণের প্রধান অক্ষের পি বিন্দু এফ বিন্দুতে মিলিত হয়। সংজ্ঞানুসারে এফ বিন্দুটাই হলো প্রধান ফোকাস। এবার পি হলো মেরুবিন্দু, এফ হলো প্রধান ফোকাস। মেরুবিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব, সেটাকে স্মল এফ দ্বারা প্রকাশ করা ফোকাস দূরত্ব। আর সি হলো দর্পণের বক্রতার কেন্দ্র, পি হলো মেরু, তাহলে সিপি হলে ফোকাস দূরত্ব, সেটা হলো আর। প্রিয় শিক্ষার্থীরা, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হওয়ার কারণে কোণ এ এম এন সমান হবে কোণ এন এম আর। কোণ এন এম আর, যেহেতু আপতন কোণ সমান, প্রতিফলন কোণ অর্থাৎ কোণ আই সমান কোণ আর। এবার দেখো, এই কোণটা আর কোণটার বিপ্রতীপ কোণ, এই দুইটা এই রশ্মির সাথে এখানে কি করছে? ছেদ করেছে। তা যার দরুন কোণ এন এম আর কোণ কার সমান হয়ে যাবে? বিপ্রতীপ কোণ সি এম পি এর সমান। কিন্তু কোণ এন এম আর সমান হয়ে যাবে কোণ সি এম এফ। কোণ সি এম এফ এর সমান। তাহলে কোণ এন এম আর এই দুইটা সমান হওয়ার কারণে কোণ এ এম এন হয়ে যাবে কোণ সি এম এফ এর সমান। সুতরাং কোণ এ এম এন সমান কোণ সি এম এফ। স্নেহ শিক্ষার্থীরা, কোণ এ এন এফ চিত্রের মধ্যে আসি আমরা। কোণ এ এম এন এই কোণটা কার সমান? কোণ সি এম এফ এর সমান। কোণ সি এম এফ এই কোণটার সমান। এবার আসো, সিপি এবং এফ এই দুইটা সমান্তরাল রশ্মি। এটা যদি আমি পিছনের দিকে বর্ধিত করি, আমার চিত্রে প্রয়োজন নাই, এখন আমি বোঝানোর জন্য করতেছি। যদি পিছনের দিকে বর্ধিত করি, বর্ধিত করার কারণে এটা হয়ে গেল এই দুটি সমান্তরাল রশ্মির মধ্যে ছেদক। তাহলে ছেদকের এই সমান্তরাল রশ্মির উপরে ছেদকের সাথে একটা কোণ উৎপন্ন করেছে, এই সমান্তরাল রশ্মির উপরে ছেদকের সাথে একটি কোণ উৎপন্ন করেছে সেটা। তাহলে এই কোণটা হয়ে গেল এটার সমান। তার মানে কোণ এ এম এন কোণ এ এম এন কার সমান? কোণ এম সি এফ এর সমান। কোণ এম সি এফ এর সমান। কোণ এ এম এন কার সমান? কোণ এম সি এফ এর সমান। কিছুক্ষণ আগে ছিল কোণ এ এম এন কার সমান? কোণ সি এম এফ এর সমান। তাহলে সি এম এফ এর সমান হলে সি এম এফ এই কোণটা সমান হয়ে গেল। তাহলে এই ত্রিভুজটার ভিতরে চলে আসলাম। সেই ত্রিভুজটার নাম হলো ত্রিভুজ এম সি এফ। ত্রিভুজ এম সি এফ এ কোণ এম সি এফ কার সমান? কোণ এম সি এফ সমান কোণ সি এম এফ এর সমান। তাহলে এই দুটি কোণ, এই কোণটি সমান। কোনো ত্রিভুজে যদি দুটি কোণ সমান হয়, তাহলে কোণ দুটির বিপরীতে দুটি বাহু থাকে, ওই বাহু দুটিও কি হবে? সমান হবে। সুতরাং কোণ এম সি এফ এর বিপরীত বাহু কোণ এম সি এফ, তাহলে সেটা হলো সি এফ সমান কোণ সি এম এফ এর বিপরীত বাহু কোণ এম সি এফ
এম সি এফ এর বিপরীত হলো এম এফ, এম এফ। এবার হলো কোন সি এম এফ এর বিপরীত বলবো, সি এম এফ এর বিপরীত হলো সি এফ সমান সি এফ। তাহলে এম এফ সমান সি এফ, এম এফ সমান সি এফ। এবার সিপি এবং এ এম এই দুটা সমান্তরাল এবং নিকটবর্তী আলোকরশ্মি গুচ্ছ। তাহলে নিকটবর্তী হওয়ার কারণে এই পি এফ এবং এই এম এফ সমান হবে, কিন্তু পি এফ সমান এম এফ, তার মানে এই সিপি সমান হবে পিএফ। সুতরাং সি এফ সমান হবে পিএফ। তাহলে সিএফ যদি পিএফ এর সমান হয় তাহলে সিএফ সিপি এর অর্ধেক, আবার পিএফও সিপি এর অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি পিএফ সিপির অর্ধেক, সিপি বাই 2। পিএফটা হলো প্রধান ফোকাস, সেটা হলো স্মল এফ। সিপি হলো বক্রতার ব্যাসার্ধ, সেটা হলো স্মল আর ডিভাইড বাই 2। তাহলে আমরা প্রমাণ করলাম ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এটা হলো কোন দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে। তাহলে আমরা দুই ধরনের দর্পণের ক্ষেত্রে প্রমাণ করলাম যে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের কি হয়, অর্ধেক হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই দুইটা প্রমাণই ছিল, টার্গেট ছিল এই দুইটা প্রমাণ করব। উত্তল এবং অবতল উভয় দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। একইভাবে উত্তল এবং অবতল লেন্সের ক্ষেত্রেও ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের কি হয়, অর্ধেক হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা এখানেই শেষ হবে। আগামী ক্লাসে আরেকটি নতুন অধ্যায় নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থাকো। ধন্যবাদ সকলকে। খুদা হাফেজ।